দেখো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে, কারণ রাশি বিজ্ঞান থেকে তোমাদের পরীক্ষাতে যে দুটা বড় কোশ্চেন করতে হয় 4 4 8 নাম্বার, তুমি যদি এই ভিডিওটা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখে নাও তাহলে এই 8 এ 8 তুমি পেয়ে যাবে। এখানে প্রত্যক্ষ পদ্ধতি থেকে সংখ্যাগুরু মান পর্যন্ত যা যা ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে হয়, এই সব ধরনের কোশ্চেন আমি একটা ভিডিওতেই বলবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা তুমি শুধু একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলেই ওই 15 দাগে দেখবে 3টা কোশ্চেন থাকে, যে কোনো দুটা করতে হয় 4 4 8 নাম্বার। তাহলে চলো ক্লাসটা আমি শুরু করছি। প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের, প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে এই প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের গড়টা বার করতে বলেছে। এখানে আছে শ্রেণী সীমানা, এখানে আছে পরিসংখ্যা। তাহলে তোমাদের একটা ছক করতে হবে। প্রথমেই যেটা আমরা করব, এই যে শ্রেণী সীমানা, তাহলে এখানটাই তুমি আগে লিখিয়ে দাও শ্রেণী সীমানা। ভালো করে বুঝবে, প্রথমেই আমি লিখেছি শ্রেণী সীমানা, তারপর কে আছে পরিসংখ্যা। পরিসংখ্যা, এই পরিসংখ্যা মানেই কিন্তু এফআই। ঠিক আছে, পরিসংখ্যা মানে হচ্ছে এফআই। এরপর আমাদের যেটা করতে হয় মধ্যক, এই মধ্যক মানেই কিন্তু এক্সআই। ঠিক আছে, শ্রেণী সীমানা কে কে আছে 10 থেকে 20, তারপর 20 থেকে 30, 30 থেকে 40, তারপর আছে 40 থেকে 50। যা যা আছে আগে পরপর তুমি লিখে দাও। 50 থেকে 60, আর হচ্ছে 60 থেকে 70, 60 থেকে 70। ব্যাস, শ্রেণী সীমানা আমাদের কমপ্লিট। পরিসংখ্যা যা যা আছে, প্রথমে আছে 10, তারপর আছে 16, 20, তারপর 30, 13, আর শেষে আছে 11। মধ্যক মানে কি? মধ্যক মানে হচ্ছে এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 20 আর 10, 30, তাকে 2 দিয়ে ভাগ করো, তুমি পাবে 15। তাহলে এখানটাই লিখে দাও 15। 30 আর 20, 50, 2 দিয়ে ভাগ করো 25। এখানে দেখো এরকম সবকে যোগ করে 2 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই। তুমি যেটা করবে, এখানে কত বেড়েছে 10 বেড়েছে, দেখো সব 10 বেড়ে বেড়ে গেছে। এখানেও তুমি 10 বাড়িয়ে বাড়িয়ে চলে যাও। 15, তার সঙ্গে 10 যোগ করো 25, আবার 10 যোগ করে দাও 35, আবার 10 যোগ 45, আবার 10 যোগ 55, তার সঙ্গে আবার 10 যোগ 65। দেখো কত শর্টকাটে অঙ্ক হবে। এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই, শুধু একটা তুমি বার করো, দিয়ে এখানে দেখো কত করে করে বেড়েছে, মানে এইটাকে আমরা বলবো কি শ্রেণীর দৈর্ঘ্য, সেইটা এখানে যোগ করে করে চলে যাবে, তাহলেই তুমি এক্সআই পেয়ে যাচ্ছ। এরপর এই যে দেখো বলেছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি, মানে কি এফআই এর সঙ্গে এক্সআইটা শুধু গুণ করতে হবে। তাহলে এখানে তোমাকে আরেকটা লিখতে হবে এফআই এক্সআই বা এক্সআই এফআই, একই জিনিস। করার পর এটা শুধু গুণ করে দাও। 15 এর সঙ্গে 10 গুণ, নিশ্চয়ই 150, এইটা। 25 এর সঙ্গে 16 গুণ, 25 আর 16 কত হয় 400। ঠিক আছে, বা 5 16 80, শূন্য হাতে থাকবে 8, 16 দুগুণে 32 আর 8 40। 35 আর 20 গুণ করলে কত হবে 35 দুগুণে 70 আর একটা শূন্য, মানে তুমি পাবে 700। নেক্সট 45 এর সঙ্গে 30 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করে একটা শূন্য বসিয়ে দাও,
3 5 15 5, হাতে থাকবে 1, 3 4 12, 1 13, দিয়ে আর একটা 0, 1350। 55 সঙ্গে 13 গুণ, তাহলে 5 13 65 5, হাতে থাকবে 6, 5 13 65 আর 6 কত হয়? 6 5 11 মানে 71, 715। 65 সঙ্গে 11 গুণ, 5 11 55 5, হাতে থাকবে 5, 6 11 66 আর 5 71, তাহলে এইটাও আমরা পাচ্ছি 715। ঠিক আছে, সব আমাদের কমপ্লিট। এরপর তুমি যেটা করবে, আর তোমরা এইভাবে স্কেলের সাহায্যে ছক করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। এইভাবে দিয়ে নিচে লাইন টেনে দাও। ঠিক আছে, আর এইগুলো যেমন সোজাসুজি থাকে, প্রত্যেকটা যেমন সোজাসুজি থাকে, তোমরা এখানেও ছক করতে পারো, আমি আর ছকটা করছি না। এরপর যেটা আমাদের বার করতে হবে, মোট পরিসংখ্যা কত আর এইটার যোগফল কত, তাহলেই অঙ্ক আমাদের হয়ে যাবে। তাহলে এখানে যেটা আমরা করব, টোটাল পরিসংখ্যাটা কত, মানে এইটা আমরা যোগ করব। তাহলে মোট মানে এখানে এই যে চিহ্ন সামেশন এফআই, এই সামেশন মানে হচ্ছে এখানে আমরা যোগ করব। দেখো 3 1 4, 6 4 10, 10 এর 0, হাতে থাকবে 1, 1 1 2, 3, 3 3 6, 2 8, 9 10, তাহলে টোটাল আমরা পাচ্ছি 100। বুঝতে পেরেছো? মোট পরিসংখ্যা হয়ে যাচ্ছে 100। সামেশন এফআই এক্সআই, এই যে যোগ করব মানে এই সামেশন এফআই এক্সআই। তাহলে যোগটা যদি তুমি এইভাবে করতে না পারো, তুমি সাইডে একবার করে চেক করে নাও, দিয়ে এখানটায় বসাও। দেখো সাইডে আমি লিখে যোগটা দেখে দিচ্ছি। প্রথমে 1350, 1350, তারপর 150, এভাবে নিচে নিচে লিখো 400। আগে পরে তুমি লিখতেই পারো, যেভাবে খুশি যোগটা করো। 715 আর 715, দেখে নাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক 6টা আছে, যোগ করো। 5 5 10 এর 0, হাতে থাকবে 1, 1 1 2, 1 3, 3 আর 10, 13 3, হাতে থাকবে 1, 7 1 8, 8 7 15, 15 আর 7 22, 22 আর 4 26, 27, 27 আর 3 30 এর 0, হাতে থাকবে 3, 3 1 4, কত হচ্ছে? 4030। তুমি এখানটায় লিখে দাও 4030। এইভাবে সাইডে যোগটা করে নাও। তাহলে এইভাবে সাইডে যোগ করে নিলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এরপর আমরা সূত্র কি জানি? প্রত্যক্ষ পদ্ধতির। অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কত হবে? তাহলে সূত্র কি হয়? সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এইটা বাই এইটা ভাগ করে দাও, উত্তর আমাদের চলে আসবে। তাহলে সামেশন এফআই এক্সআই 4030, আর সামেশন এফআই এই যে 100, লিখে দাও 100। এখানে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, আর কাটছে নি, নিচে 10 আছে, শুধু একটার পর দশমিক তুমি বসিয়ে দাও, কত হবে? 40.3। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বলো অঙ্কটায় কি আছে? তাহলে একটা পদ্ধতি আমাদের হয়ে গেল। পদ্ধতিটা কি? প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের যেটা চাইছিল, দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো।
তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আমরা পেয়ে গেছি। প্রথমে এইভাবে লিখবে, লিখার পর পরিসংখ্যা যা আছে সেটাই এফআই, মধ্যক বার করতে হবে, এক্সআই আমাদের দরকার, কারণ এই যে সূত্র দেখো এফআই এক্সআই, ওই জন্য যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এক্সআইটা তুমি পেয়ে যাবে। এইটার সঙ্গে এটা গুণ, প্রত্যেকটার সঙ্গে গুণ করো, এইটা যোগ করো আর মোট পরিসংখ্যাটা বার করো, দিয়ে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এইটাকে এইটা দিয়ে ভাগ করে দাও, তাহলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা পদ্ধতি আমাদের হয়ে গেল। নেক্সট পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে তুমি কিভাবে করবে দেখে নাও। একবারে সেম নিয়ম, প্রথমে শ্রেণী সীমানা যা আছে আগে লিখে দাও। এখানটা আমি লিখে দিচ্ছি শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। ঠিক আছে, নেক্সট পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যা মানেই আমি কি বলেছি এফআই। এরপর আমাদের কি দরকার, মধ্যক, মধ্যক মানে কি এক্সআই, এক্সআই। তাহলে একটা একটা করে আমরা আগে লিখি, দিয়ে আমরা ওখানে আরো ছক করব। তাহলে শ্রেণী সীমানা, প্রথমে যেটা আছে দেখো 25 থেকে 35, তাহলে 25 থেকে 35, ঠিক আছে, 35 থেকে 45, 45, আচ্ছা 45 থেকে 55, 45 থেকে 55, নেক্সট 55 থেকে 65, 55 থেকে 65, আর 65 থেকে 75, 65 থেকে 75। তাহলে শ্রেণী সীমানা আমাদের লেখা কমপ্লিট। নেক্সট পরিসংখ্যা যা যা আছে 4, 10, 8, 12, 6, ঠিক আছে, তাহলে পরিসংখ্যা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর মধ্যক, যোগ করে কি বলেছি 2 দিয়ে ভাগ করতে হবে, 35 আর 25 যোগ করো 60, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 30। এই যে একটা আমি লিখে দিয়েছি এখানে আর কিন্তু আমি যোগ করবো না, কি করব শুধু দেখবো কত করে করে বেড়ে বেড়ে গেছে। দেখো প্রত্যেকটাই 10 করে করে বেড়েছে, 25 থেকে 35 10, 35 থেকে 45 10। তাহলে এখানেও তুমি যেটা করবে 10 যোগ করে করে চলে যাও। এর পরেরটা হবে কত 40, তারপরেরটা হবে 50, 60, তারপরেরটা 70। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ব্যাস, আমাদের কি চাইছে দেখো, কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে এই যে পরিসংখ্যা আমরা পেয়েছি আর এই যে মধ্যক আমরা পেয়েছি, এই যে xi, এখানের মধ্যে দেখবে মাঝখানে কে আছে 50 আছে, এইটাকে তুমি ধরে নাও a, এখানে সমান a লিখে দাও। এবারে তুমি বলবে এখানে 5টা আছে ওই জন্য আমি মাঝখানে পেয়েছি, যদি এখানে 6টা সংখ্যা থাকতো তখন কি হতো, তখন 2টা মাঝখানে পড়তো, তুমি যে কোনো একটাকে ধরে নাও। বুঝতে পেরেছো? মোটামুটি মাঝখানে যেটা থাকবে তুমি আগেরটা বা পরেরটা যেটা হোক ধরে নাও। তাহলে 50টাকে আমরা ধরে নিয়েছি a, এর পরের যে ছকটা হবে di, এই di মানে কি xi মাইনাস a, di মানে xi মাইনাস a, এইটা xi, সেখান থেকে আমরা a বাদ দেবো, কত 50 বাদ দেবো। দেখো 30 আছে, xi মানে 30, সেখান থেকে 50 বাদ দাও, তাহলে 30 মাইনাস 50 কত হবে, নিশ্চয়ই -20 হবে। 30 মাইনাস 50 মানে কি -20, 40 মাইনাস 50 তাহলে -10, 40 মাইনাস 50 মানে -10, 50 মাইনাস 50
0, 60 মাইনাস 50 তখন হবে 10, 70 মাইনাস 50 তখন হবে 20। এখানটা ভালো করে বুঝবে, আবার বলছি ডিআই মানে কি। আচ্ছা আমি ছকটা এইভাবে একটু টেনে দিচ্ছি, দাঁড়া, এইভাবে আগে ছক করে নাও, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো কি করেছি, ডিআই মানে xi মাইনাস এ, এইটা হচ্ছে ফিক্সড এ, এইটা xi, তাহলে 30 মাইনাস 50, এই যে 30 মাইনাস 50 মাইনাস 20, আবার এই যে 40 মাইনাস 50, তারপরে 60 মাইনাস 50, 70 মাইনাস 50, তুমি পেয়ে যাচ্ছ ডিআই। এরপর যেটা আমাদের কাজ, এই যে এফআই এর সঙ্গে ডিআই গুণ হবে। যখন প্রথম যেটা বলেছিল দেখো প্রত্যক্ষ পদ্ধতি, এফআই এর সঙ্গে এক্সআই আমরা গুণ করেছিলাম, এরপর ডিআই বার করেছি, ওই জন্য এফআই এর সঙ্গে ডিআইটা গুণ হবে, তাহলে এখানটাই হবে এফআই ডিআই। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ব্যাস, এরপর এইটা আমরা গুণ করে করে বসাবো। তাহলে 4 এর সঙ্গে 20 গুণ করো, 4 20 80, এটা মাইনাস থাকবে, মাইনাস 80। 10 এর সঙ্গে 10 গুণ 100, তার আগে একটা মাইনাস আছে। 0 সঙ্গে 8 গুণ, তাহলে 0ই আসবে। 12 10 নিশ্চয়ই 120, আর এখানে 6 তার সঙ্গে 20, 6 দুগুণে 12, এইটাও 120। ঠিক আছে, আমাদের ছক কমপ্লিট। এরপর আমাদের কি করতে হয়, মোট পরিসংখ্যা কত সেইটা তোমাকে বার করতে হবে। তাহলে এখানে আমরা যেটা করব, আগে মোট পরিসংখ্যাটা বার করব। তাহলে এখানটাই আমি ছকটা করে দিই, ব্যাস। মোট পরিসংখ্যা দেখো 12 আর 8 20, 20 আর 10 30, 36 আর 4 40, তাহলে এখানটাই তুমি লিখে দাও সামেশন এফ আই 40। জিনিসটা ক্লিয়ার হয়েছে? শুধু আমি যোগ করেছি, এইটা আমাদের যোগ করতে হবে। তাহলে এইটার মানে কি, সামেশন এফ আই ডিআই। সামেশন মানে আমরা যোগ করব। এখানে যোগটা দেখো কিভাবে হবে, এখানে কিন্তু প্লাস মাইনাস সব আছে, ঠিকঠাক করে যোগটা না করলেই ভুল হয়ে যাবে। 120 120 240, তুমি সাইডে লিখো 240, সেখান থেকে বাদ দাও এই যে 100, আর সেখান থেকে বাদ যাবে আবার এই যে 80, কত হবে 60। বুঝতে পেরেছো? এইটা তোমরা যেভাবে খুশি করতে পারো, আমি দেখালাম তবু। 120 120 240, সেখান থেকে 100 বাদ দাও 140, আবার 80 বাদ দাও, কত হবে 60। এখানটায় তুমি লিখে দাও 60, হয়ে গেল আমাদের। এরপর যেটা আমাদের চাইছে, আমরা শুধু উত্তরটা লিখব যে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় আমাদের চাইছে। তাহলে আমরা লিখব অতএব কল্পিত গড় সমান কি হবে, এই যে আমরা এ ধরেছিলাম দেখতে পেয়েছো এ, তাহলে এটা কিন্তু থাকবে এ প্লাস সামেশন এফআই ডিআই, আর নিচে হবে সামেশন এফআই। দেখো আগে যেটা আমরা করেছিলাম প্রত্যক্ষ পদ্ধতিতে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এখানে যেহেতু আমরা ডিআই বার করেছি, তাহলে সামেশন এফআই ডিআই বাই সামেশন এফআই, আর তার সঙ্গে এটা যোগ হবে। ঠিক আছে, সমান। তাহলে এখানেও আমাদের ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে। এ এর মান কত 50, তাহলে 50 প্লাস সামেশন এফআই ডিআই 60, আর তার নিচে হবে সামেশন এফআই 40। শুধু দেখে দেখে মানটা বসাও, আর এই সূত্রগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, সূত্র
তাহলে ক্যালকুলেশনটা আমাদের ঠিকঠাক করে করতে হবে। দেখো, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 3 6, 2 2 4, আমরা পাচ্ছি 50 প্লাস 3/2। কেউ চাইলে এইটাকে আগে লসাগু করতে পারে, লসাগু করে 2 দিয়ে ভাগ করে দশমিকে করতে পারে। সব থেকে সহজ হয় আমি লসাগু না করে 3কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 50 থাক, 1.5 হবে নিশ্চয়ই। এই যে তুমি ভাগ করে দেখো, 2 1 2, 1.0, 2 5 10, তাহলে আমরা পাচ্ছি 1.5। তাহলে 50 তার সঙ্গে 1.5 কত হবে? নিশ্চয়ই 51.5 হবে। ঠিক আছে, তুমি 51.50 লিখতেই পারো, কোনো অসুবিধা নাই, আর এইটা রাখলেও চলবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দুটা পদ্ধতি আমি কিন্তু বলে দিয়েছি। প্রথমে গেল প্রত্যক্ষ পদ্ধতি, আর এইটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতির নিয়মটা কি? এই xi যেটা তুমি পাবে এখানে a আগে ধরতে হবে মাঝ বরাবর, মানে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাকে a ধরে নাও। এখানে 5টা সংখ্যা আছে, যদি 6টা সংখ্যা থাকে তুমি যে কোনো একটাকে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। di বার করো xi মাইনাস a দিয়ে fi di বার করো, সামেশন fi আর সামেশন fi di, এই দুটো বার করবে। সূত্র কি? সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন fi di বাই সামেশন fi। তাহলে এই সূত্রটা মনে থাকলেই তুমি কি করতে পারবে? এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে দুটা পদ্ধতি আমাদের কমপ্লিট। নেক্সট চলে যাচ্ছে আমরা তৃতীয় পদ্ধতি। বলেছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। এই অঙ্কটার মধ্যেই দুটো অঙ্ক, মানে দুটা টাইপের অঙ্ক কিন্তু আছে, আমি বলছি। দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তুমি যদি এইটাকে দেখো, এইটাকে এখানে দেখো 14, তারপরে দেখো 15, দেখতে পেয়েছো? আগের যে অঙ্কগুলো ছিল, আমি যদি দেখাই আগের অঙ্ক, দেখো কি ছিল এখানে 35, পরেরটা দেখো আবার 35 থেকেই শুরু, এখানে যেটা শেষ পরেরটা দেখো সেখান থেকে আবার শুরু হচ্ছে, দেখতে পেয়েছো? দেখো 45-এ শেষ, আবার 45-এ শুরু, কিন্তু পরের অঙ্কটাই সেটা নয়, শেষ তারপর দেখো শুরু হচ্ছে, মানে 14ই শেষ 15ই শুরু, 24-এ শেষ 25-এ শুরু। তাহলে এইগুলোকে আমাদের সমান করতে হবে প্রথমে, বুঝতে পেরেছো? এরকম টাইপের অঙ্ক যাই থাকে না কেন, তোমার প্রথম কাজ হবে এই দুটাকে সমান করা। তাহলে সমান তুমি করবে কি করে? এই যে শ্রেণী সীমা আছে, তোমাকে শ্রেণী সীমানা বার করতে হবে। চলো দেখাচ্ছি আমি। তাহলে প্রথমে আমরা এখানে লিখব, আগে যা আছে লিখে দাও, শ্রেণী সীমা। প্রথমে শ্রেণী সীমা যা আছে অঙ্কটাকে লিখব, এরপর যেটা আমরা লিখব শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, তারপর পরিসংখ্যা, পরিসংখ্যা। পরিসংখ্যা মানেই আমরা জানি fi, ঠিক আছে? তারপর তো মধ্যক, এটা আমাদের করতেই হবে। মধ্যক মানে কি? xi। এই শ্রেণী সীমায় কি কি আছে দেখো, তাহলে 5 থেকে 14, প্রথমে লিখো 5 থেকে 14, তারপর আছে 15 থেকে 24, 25 থেকে 34, 25 থেকে 34, 35 থেকে 44, 44, আচ্ছা 45 থেকে 54, 45 থেকে 54, 55 থেকে 64, 55 থেকে 64। শ্রেণী সীমা যা যা ছিল আমি লিখে দিয়েছি।
এরপর মূল যেটা আমাদের শ্রেণীর সীমানা বার করতে হবে। কি জন্য বার করতে হবে? ওই যে বলেছি এখানে 14তে শেষ, 15তে শুরু, তাহলে এইগুলোকে আমাদের সমান করতে হবে। তুমি যেটা করবে 0.5 এইটা থেকে বিয়োগ করবে আর এইটার সঙ্গে যোগ করবে। 0.5 এইটার থেকে বিয়োগ করবে, এইটার সঙ্গে যোগ করবে। এটা হচ্ছে নিয়ম। কি জন্য হচ্ছে 0.5টা? এই যে দেখো 1 বেড়েছে, 14 পর 15 হয়েছে, তাহলে যত বেড়েছে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1/2 মানে কত? 0.5। ওই জন্য 0.5 বিয়োগ করব, এটার সঙ্গে যোগ করব। তাহলে 0.5 যখন তুমি বিয়োগ করবে, দেখো আমি দেখাচ্ছি বিয়োগটা। 5 থেকে 0.5 আমি বিয়োগ করব, তাহলে 5.0 লিখো আর 0.5 লিখো। 5 আছে 10 হবে, 5 দিতে হাতে থাকবে 1, 1 আছে 5 হবে 4, তাহলে 4.5 আমরা পাবো। তাহলে এখানটাই আমরা লিখে দিচ্ছি 4.5 থেকে 14 সঙ্গে যখন 0.5 আমরা যোগ করব, নিশ্চয়ই 14.5 হবে। ঠিক আছে, পরেরটা 15 থেকে যখন 0.5 আমরা বিয়োগ করব, ঠিক 14.5 হবে। সেখান থেকে 24.5। এরপর দেখো যেখানে শেষ হয়েছে, দেখো সেখান থেকে শুরুটা হয়েছে, দেখতে পেয়েছো? শেষ শুরু। পরেরটা নিশ্চয়ই 24.5 থেকে 34.5 হতেই হবে। শেষ, আবার সেখান থেকে দেখো শুরু। পরেরটা 34.5 থেকে নিশ্চয়ই 44.5 হবে। একবার চেক করে দেখে নাও। পরেরটা আবার 44.5 থেকে 54.5 হবে। 54.5। আবার 54.5 থেকে 64.5। 64.5। ব্যাস। তাহলে এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ। এইটা হয়ে যাওয়ার পর এরপর যা যা করতে হয় সেটা আমরা করব। তাহলে এইটাকে আমি আগে ছক করে দিই। এইভাবে স্কেলের সাহায্যে তোমরা ছক করে নেবে। দেখো পর পর আমরা এরপর লিখে লিখে যাব। পরিসংখ্যা যা যা আছে দেখে দেখে লিখে দাও। প্রথমে 3 আছে, তারপর 6 আছে, 18 আছে, 20 আছে, 10 আছে, আর শেষে আছে 3। ঠিক আছে, মধ্যক দেখো এই যে শ্রেণীর সীমানা আমরা বার করেছি, মানে কোন অঙ্কে যখন তুমি এই জিনিসটা বার করবে তখন এইটা নিয়ে তোমার আর কোনো কাজ নেই, যা কিছু হবে সব এইটা থেকে। আগে যেমন আমরা এইটার সঙ্গে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, এখন সেটা এইটার সঙ্গে এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলেই মধ্যক তুমি পাবে। বুঝতে পেরেছো? এইটার আর কোনো কাজ নাই, এইটা নিয়ে আমরা কাজ করব। 14.5 তার সঙ্গে 4.5 যখন আমরা যোগ করব, 14 আর 1 15 আর 4 19। তাহলে 19 কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে, 19/2 কত হয়? তাহলে 19 কে যখন তুমি 2 দিয়ে ভাগ করবে, 9 2 18, 1.0, 2 5 10, মানে 19 এর অর্ধেক 9.5। এখানটায় লিখে দাও 9.5। কত করে করে বেড়েছে দেখো, 14 থেকে 24 10, এইটা মাইনাস এইটা করো, 5 5 মিলে যাচ্ছে 0, আর 24 থেকে 14 মানে 10। তাহলে এই যে 10 করে করে বেড়ে বেড়ে গেছে, এখানেও আমরা সেটাই করব। তাহলে এইটার সঙ্গে তুমি 10 যোগ করে দাও, তাহলে 19.5 হবে। তারপরেরটা কত হবে? 19 10 29.5, 39.5, তারপর 49.5, আর এইটা হয়ে যাবে 59.5। বুঝতে পেরেছো? এই লাইনটা খুবই সহজ, একটা বার করে শুধু এখানে দেখে নাও,
দিয়ে যোগ করে করে চলে যাও। আচ্ছা, এরপর যেটা আমাদের করতে হবে, নেক্সট আমাদের এ ধরতে হয়, তাহলে সেটা তো আমাদের করতেই হবে। তাহলে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা আছে দেখতে পেয়েছো, তাহলে মাঝে দেখো এইটা আর এইটা আছে, দুটা এই যে মাঝে আছে এইটা আর এইটা। তাহলে কোনটাকে তুমি এ ধরবে? যেটা খুশি, এইটাকেও তুমি এ ধরতে পারো, এইটাকেও ধরতে পারো, ঠিক আছে। তাহলে আমি এইটাকে আমি এ ধরছি, এ। তুমি চাইলে এইটাকেও এ ধরতে পারো। নেক্সট কাজ ডিআই। ডিআই মানে কি? xi মাইনাস এ। ডিআই পর্যন্ত আমাদের বার করতেই হবে, তারপর তো আমরা আরেকটা স্টেপ যাব। কত হয় বলো? এগুলো সব xi, সেখান থেকে এটা বাদ। 9.5 মাইনাস 39.5 কত হবে? তুমি সাইডে করে একবার দেখে নাও। 39.5 আর 9.5, 0.003.30। তাহলে নিশ্চয়ই মাইনাস হবে একটা, কারণ এটা তো বড়। এই যে 9.5 মাইনাস 39.5, তাহলে মাইনাস 30 লিখে দাও। এটা কত হবে? তুমি মনে মনে বিয়োগ করে দেখে নাও। 0.02 মানে 20 হবে, তাহলে মাইনাস 20। এইটা হয়ে যাবে মাইনাস 10, এইটা মাইনাস এইটা, তাহলে 0। এইটা দেখো xi আবার মাইনাস এইটা, তাহলে এইটার থেকে এইটা যখন আমরা বিয়োগ করব 0ই হবে। এরপরে পাশে প্লাস 10, বুঝতে পেরেছো? এইটা মাইনাস এইটা, তাহলে কত হবে? প্লাস 10। এইটা মাইনাস এইটা, নিশ্চয়ই 20 হবে। তাহলে ডিআই আমাদের কমপ্লিট। এরপর যেটা আমাদের করতে হবে, আর একটা নতুন ছক হবে ইউআই। এই ইউআই জিনিসটা কি আমরা বার করব নেক্সট, যেটা ইউআই। তাহলে এইটাকে আমি মুছে দিচ্ছি। নেক্সট আমরা লিখব ইউআই। তাহলে ইউআই সমান xi মাইনাস এ, নিচে হয়ে যাবে এইচ। ইউআই মানে কি? ডিআই বাই এইচ, মানে xi মাইনাস এ বাই এইচ। তুমি বলবে এইচটা কি? এইচটা হচ্ছে, এখানে দেখো এই যে কত করে করে বেড়েছে, 10 করে করে বেড়েছে, দেখতে পেয়েছো? তাহলে এইচ এর মান আমরা লিখবো 10, বুঝতে পেরেছো? তাহলে এইচ এর জায়গায় হয়ে যাবে 10। তাহলে ডিআই কে আমরা 10 দিয়ে শুধু ভাগ করে দেবো। এইটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই, শুধু এইটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। xi মাইনাস এ আমরা আগে থেকে বার করে রেখেছি, যে xi মাইনাস এ, এইচ দিয়ে ভাগ করব। এইচ মানে কত? কত করে করে বেড়েছে, দেখো 10 করে করে বেড়েছে সব, তাহলে এইচ এর মান 10। এইটাকে 10 দিয়ে ভাগ করো, মাইনাস 3। 10 দিয়ে ভাগ করো, মাইনাস 2। শূন্যর সঙ্গে তো শূন্য কেটে যাবে, তাহলে মাইনাস 2। তাহলে মাইনাস 1 শূন্যই হবে। 10 দিয়ে ভাগ করো 1, 10 দিয়ে ভাগ করো 2। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে ইউআই আমরা পেয়ে গেছি। তুমি যাই করো না কেন, শেষে তোমাকে এফআই দিয়ে কিন্তু এই গুণটা করতেই হবে। তাহলে নেক্সট ছক এফআই ইউআই। সেখানে আমরা যেমন করেছিলাম এফআই ডিআই, এখানে সেটা আমরা করব এফআই ইউআই, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে এইটার সঙ্গে এইটা যখন আমরা গুণ করব, ভালো করে দেখবে, এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে মাইনাস 3 এর সঙ্গে 3 গুণ, মাইনাস 9। 6 এর সঙ্গে 2 গুণ, 6 2 12, তার আগে একটা মাইনাস, এইটা। 18 এর সঙ্গে 1 গুণ, তার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 18। 20 এর সঙ্গে 0 গুণ, তো শূন্যই হবে। 10 এর সঙ্গে 1 গুণ, তাহলে 10 হবে। আর এখানে 3 এর সঙ্গে 2 গুণ, 3 2 6 হবে।
হয়ে গেল, ছক আমাদের কমপ্লিট। আমাদের মূল যে কাজ কি করতে হয়, মোট পরিসংখ্যা যোগ করতে হয়। তাহলে মোট পরিসংখ্যা মানেই কি, সামেশন fi। তাহলে এইটা তুমি এখানটায় লিখে দাও, সামেশন fi কত হচ্ছে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 3 9। আচ্ছা, সব থেকে সহজ দেখো, 20 10 30 30 আর এখানে 18 40 48 48 আর 6 54 54 আর 6 কত হয় 60। এখানটায় লিখে দাও 60। ঠিক আছে, বা তুমি চাইলে লিখে লিখেও করতে পারো। আর শেষে যেটা আমরা পেয়েছি এইটা আমাদের যোগ করতে হবে, এই যেটা সামেশন fi ui কত হবে দেখো। আগে আমি প্লাস গুলা দেখছি, 10 আর 6 16। তাহলে প্লাস 16 তুমি এখানে লিখে রাখো, প্লাস 16। আর এখানে দেখো 18 আর 12 কত হয় 30, 30 আর 9 39। তাহলে মাইনাস 39। যখন তুমি দুটো আলাদা চিহ্ন মানে কি হয়, বিয়োগ হয়। 39 বড়, তার চিহ্নটা বসবে। 6 আছে 9 হবে 3, 1 আছে 3 হবে 2, কত হচ্ছে -23। তাহলে এখানটায় আমরা সরাসরি লিখবো -23। তাহলে এইটা মানে কি, সামেশন fi ui -23। ঠিক আছে, সামেশন fi ui আমরা পাচ্ছি -23। নেক্সট যে কাজ আমাদের যেটা চাইছিল, যে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যে গড় সেটা কত। তাহলে এখানটায় তুমি লিখে দাও, অতএব ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড়। তাহলে এইটার সূত্র কি হবে, a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi। দেখো আগের অঙ্কটা কি ছিল, সামেশন fi di বাই সামেশন fi। এখানে আমরা করেছি সামেশন fi ui, ওই জন্য আমি লিখেছি সামেশন fi ui বাই সামেশন fi। আরেকটা দেখো h কিন্তু আমরা ভাগ করেছিলাম, দেখতে পেয়েছো এই যে h। তাহলে এই h টা এখানে তোমাকে লিখতে হবে গুণের আকারে, ইনটু h। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় হচ্ছে এইটা, এই সূত্রটি তোমাকে মনে রাখতে হবে, a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইনটু h। শুধু দেখে দেখে মানটা বসাও। a আমরা কত ধরেছিলাম একবার দেখে নাও, এই যে 39.5, এইটাকে আমরা দেখো a ধরেছিলাম, দেখতে পেয়েছো এই 39.5 কে আমরা a ধরেছিলাম। তাহলে এইটা আমরা এখানে লিখবো, তাহলে এখানটায় লিখে দাও 39.5 প্লাস সামেশন fi ui -23। তাহলে -23 সামেশন fi কত 60, লিখে দাও 60। আর h টা কত 10 করে করে বেড়েছিল, তাহলে h এর মান 10। এইটাকে ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 39.5 ক্যালকুলেশনটা শুধু ভালো করে দেখো আমি কি করছি, গুণ আছে, তাহলে এই দুটাই কেটে দাও, প্লাসে মাইনাসে মাইনাস। 23 কে 6 দিয়ে আমরা ভাগ করব। এই ভাগটা হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করবে আমি কি করছি, দেখো ভাগটা ভালো করে দেখবে। প্রথমে তুমি 3 ছক 18, 8 আছে 13 হবে 5.50 কত হবে 6 আসছে 48, 48 2 20। তাহলে 3 ছক 18 2 20 3 ছক 18। এইভাবে কিন্তু ডট ডট করে চলবে, আমাদের আর দরকার নেই। আমরা শুধু দেখব দশমিকের পর 3টা সংখ্যা, দশমিকের পর 3টা সংখ্যা দেখব। ভালো করে শুনবে কি বলছি,
দশমিকের পর 3টা পর্যন্ত সংখ্যা আমরা যাব। এই তৃতীয় সংখ্যাটা, এই যে তৃতীয় সংখ্যাটা, এইটা দেখবে 5 বা তার থেকে যদি বেশি থাকে তাহলে আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, আর যদি 5-এর থেকে কম থাকে তাহলে যা আছে তাই বসে যাবে। আবার বলছি, দশমিকের পর এই যে তৃতীয় যে সংখ্যাটা আছে 3 আছে এখানে, এইটা যদি 5 বা তার থেকে বেশি হতো, যদি এখানে 7 থাকতো তাহলে আগের যে সংখ্যাটা ছিল, দেখো এই যে 3 আছে আগের সংখ্যাটা, তাহলে এইটা হয়ে যেত 4। তাহলে এখানে দেখো 5-এর থেকে কম আছে, তাহলে যা আছে তাই এটা বসে যাবে 3.83। তাহলে এখানটাই আমরা লিখবো কত? আচ্ছা, আমি আরেকটা লাইন এখানে করে দেখাই। 23/6 লিখো, দিয়ে যা আছে আগে লিখে দাও। এখানটায় আমরা লিখবো 3.83। লিখার পর যেহেতু আমাদের দেখো ভাগটা মিলেনি, তাহলে এখানটাই তোমাকে প্রায় বলে লিখতে হবে। বুঝা গেল? যেহেতু আমাদের ভাগফলটা মিলেনি, এই যে ডট ডট দিয়ে আমরা গেছি, এখানে তোমাকে প্রায় বলে লিখতে হবে। তাহলে এইটাকে যখন আমরা বিয়োগ করব, বিয়োগটা দেখে নাও, 39.5 3.83। ঠিক দশমিকের নিচে দশমিক বসাবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর এখানে যে ফাঁকা আছে এটা শূন্য বসিয়ে দাও, দিয়ে বিয়োগটা করো। 3 আছে 10 হবে 7 দিতে, হাতে থাকবে 1, 8 একে 9, 9 আছে 15 হবে 6, হাতে থাকবে 1, 3 একে 4, 4 আছে 9 হবে 5, আর 3 বসে গেল। বিয়োগটা ভালো করে দেখবে, অনেকে বিয়োগটা ভুল করে দেয়। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি 35.67। তাহলে 35.67 লিখার পর এই প্রায় কথাটা যদি না লিখো নম্বর কাটবে। বুঝতে পেরেছো? এই প্রায় কথাটা লিখতেই হবে তোমাকে। আবার এখানটা আমি বলে দিচ্ছি, এইটাই হচ্ছে মূল। এখানটা অনেকে ভুল করো, দশমিকের পর তৃতীয় সংখ্যাটা যদি 5 বা তার থেকে বেশি হয় তাহলে তার আগের সংখ্যা যেটা আছে 1 বেড়ে যাবে, যদি 5-এর থেকে ছোট হয় তাহলে যা আছে বসে যাবে। শুধু প্রায় কথাটা তোমাকে লিখতে হবে। যদি 5-এর থেকে বড়ও হয় বা সমানও হয়, যেটা পাবে তবু কিন্তু প্রায় বলে লিখবে, কারণ এখানে ভাগফলটা আমাদের মিলেনি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 3টা পদ্ধতি আমি বলে দিয়েছি। কি কি হলো? ক্রম বিচ্যুতি পদ্ধতি, এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, তার আগে আমি কি বলে এসেছি? কল্পিত গড় আমাদের হয়ে গেছে। তার আগে এই পদ্ধতিটা দেখো, প্রত্যক্ষ পদ্ধতি, এইটা আমাদের হয়ে গেছে। বুঝতে পেরেছো? নেক্সট আমরা চলে যাচ্ছি, কি বলেছে দেখো, ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। বলে দেয়া আছে। এই টাইপের অঙ্ক থাকলে তুমি কি করবে? শ্রেণী সীমা আছে দেখতে পেয়েছো, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম। তাহলে এইটাকে আমাদের ওই শ্রেণী দিয়ে লিখতে হবে। তাহলে সব ধরনের মানে সব টাইপের অঙ্ক আমি একটা ভিডিওতেই বলে দিচ্ছি। প্রথমে তুমি যেটা লিখবে শ্রেণী সীমা, শ্রেণী সীমা। এরপর ছাত্র সংখ্যা মানে এখানে কিন্তু পরিসংখ্যা। আচ্ছা, শ্রেণী সীমাটা আমি প্রথমে লিখে দিই। কি লিখবো? 10-এর কম বলেছে, আমরা লিখবো 0 থেকে 10। শ্রেণী লিখছি 0 থেকে 10, তুমি চাইলে 10-এর কম লিখতেই পারো। পরেরটা, এই যে 10 পর্যন্ত আমরা লিখেছি, পরেরটা নিশ্চয়ই 10 থেকে 20, তারপরেরটা 20 থেকে 30, তারপরেরটা 30 থেকে 40। ঠিক আছে? কত দূর আছে? তারপরেরটা 40 থেকে 50। ব্যাস, কমপ্লিট আমাদের। এরপর এই যে পরিসংখ্যা মানে ছাত্র সংখ্যা যেটা আছে, এইটা আমরা কিভাবে লিখবো দেখো। এইটা আমি এইভাবে ছক করে দিচ্ছি।
এরপর এখানে ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা যেটা খুশি তুমি লিখতে পারো, আমি এখানে পরিসংখ্যাই লিখছি। পরিসংখ্যা, পরিসংখ্যা মানে কি FI কত হবে, 10 এর কম যেটা ছিল 5 ছিল, তাহলে 10 এর কম 5 মানে আমি লিখেছি কত 0 থেকে 10, এইটা হয়ে যাবে 5। কিন্তু পরেরটা দেখো 20 এর কম 9 বলেছে, আমরা এখানে সীমা বেঁধে দিয়েছি 10 থেকে 20 কত হবে, তাহলে 10 থেকে 20 মানে তুমি একটা জিনিস ভাবো, যখন আমি এখানে একটু দেখাই, ধরো এটা 10 আছে, এটা 20 আছে, এটা 30 আছে, এই যেগুলা 10 এর কম 20 এর কম 30 এর কম এরকম তো আছে। 10 এর কম 5 মানে এখান থেকে এই দিকে এটা হচ্ছে 5, 20 এর কম 9, তাহলে 20 এর কম মানে কি, এই যে এখান থেকে 20 এর কম এগুলো হচ্ছে 9। তাহলে আমরা যখন বলছি 10 থেকে 20 মানে এইটুকুটা 10 থেকে 20 কত হবে, তাহলে 9 থেকে নিশ্চয়ই 5 বাদ দিয়ে দাও, তখন তো তুমি এইটা পাবে, 9 থেকে 5 বাদ দাও 4 হবে, তাহলে সেইটা আমরা এখানটায় বসাবো। 30 এর কম, দেখো 30 এর কম মানে কি এই টোটালটা, 30 এর কম কত আছে 17, তাহলে আমরা যখন বলছি 20 থেকে 30, এই যে দেখো 20 থেকে 30, তাহলে এই 17 থেকে এইটা বাদ যাবে 9টা, তবেই তো 20 থেকে 30টা আমরা পাবো। এই টোটালটা থেকে আমরা বাদ দেবো কত, এই 20 যে কম আছে 9, তাহলেই এইটা তুমি পেয়ে যাবে। চলো তাহলে এইভাবে আমাদের বাদ দিয়ে দিয়ে করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। যখনই এরকম থাকবে আমরা এইভাবে বিয়োগ করব, তাহলে 9 থেকে 5 বাদ দাও তুমি পাবে কত 4, 20 থেকে 30, তাহলে 17 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে 17 থেকে যখন আমরা 9 বাদ দেবো নিশ্চয়ই 8 হবে, হয়ে গেল। 30 থেকে 40, তাহলে 29 থেকে তোমাকে বাদ দিতে হবে 17, হয়ে যাবে কত 12। 50 এর কম যেটা আছে আমরা করছি 40 থেকে 50, তাহলে 45 থেকে তার আগেরটা বাদ দিয়ে দাও, কত হবে 45 থেকে 29 যখন আমরা বাদ দেবো কত পাবো 16, ঠিক আছে, তাহলে পরিসংখ্যা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা কি করব, ওই যে মধ্যক বার করতে হয় আমাদের, এখানটাই তুমি লিখে দাও মধ্যক। মধ্যক মানে কি xi, কত হবে 10 আর 0 যোগ করো 10ই হবে, তাকে 2 দিয়ে ভাগ করো 5, একবারই সহজ অঙ্ক। 20 আর 10 30, তাকে 2 দিয়ে ভাগ করো 15, এগুলো করার কোনো দরকার নাই, ওই যে বলেছি 10 করে করে বেড়েছে, তুমি এখানেও 10 করে করে বাড়ি বাড়ি চলে যাও। 15 সঙ্গে 10 যোগ 25, তার সঙ্গে আবার 10 যোগ 35, আবার 10 যোগ 45, এত খাটার কোনো দরকার নেই, শুধু এখানে 10 যোগ করে করে চলে যাও। এরপর এখানে দেখো তোমাকে বলে দেয়নি যে এই পদ্ধতিতে তুমি করো, তোমাকে বলেছে পরিসংখ্যা বিভাজনটা দিয়ে দিয়েছে, শুধু গড়টা বার করতে বলেছে। তাহলে গড় 3টা পদ্ধতিতে তুমি শিখে এসছো, ঠিক আছে, কল্পিত গড় পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, ক্রমবিচ্যুতি পদ্ধতি, তাহলে যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে। এরপর তোমাকে দেখতে হবে যে কোনটা তোমার সুবিধা হয়, তুমি fi এর সঙ্গে xi গুণ করে দিতে পারো, তাহলে প্রত্যক্ষ পদ্ধতি তুমি করতে পারবে। আর তুমি যদি বলো আমি ক্যালকুলেশনটাকে আরেকটু ছোট করব, তাহলে একটাকে তুমি a ধরে নাও, যদি আমি এইটাকে a ধরে নিই তাহলে একটু ছোট হয়ে যাবে, কি হবে di বার করতে হবে। di মানে কি, di মানে হচ্ছে xi মাইনাস a, যখন তুমি এটাকে a ধরবে তাহলে এইটা তোমাকে বার করতে হবে, কত হচ্ছে দেখো। আচ্ছা এইটাকে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি এইভাবে, দেখো 5 মাইনাস 25 মাইনাস 20, 15 মাইনাস 25 মাইনাস 10,
25 মাইনাস 25 0, 35 মাইনাস 25 10, 45 মাইনাস 25 কত হবে 20, মানে প্লাস 20। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি এইভাবে দাগিয়ে দিচ্ছি। এরপর তুমি চাইলে, তুমি যদি বলো আমি ক্যালকুলেশনকে আরো ছোট করব, মানে আরো সহজ করব, তাহলে ইউআই বার করো, ক্রম বিচ্যুতি পদ্ধতি। আর যদি শুধু ডিআই বার করে রেখে দাও, দিয়ে যখন করবে তাহলে সেইটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে তুমি গড়টা বার করতে পারবে। তাহলে আমি আর ইউআইটা বার করছি নি, শুধু এফআই এর সঙ্গে ডিআইটা গুণ করে দিচ্ছি, আর বেশি দূর আমি যাচ্ছি না। ঠিক আছে, এফআই ডিআই, তুমি চাইলে ইউআই বার করতেই পারো। আবারও বলছি, 5 20 100, একটা মাইনাস হবে, তাহলে মাইনাস 100, 4 10 40, একটা মাইনাস, শূন্যর সঙ্গে 8 গুণ 0, 12 10 120, আর 16 তার সঙ্গে 20 গুণ, 16 দুগুণে 32, মানে তুমি পাবে 320। ঠিক আছে, তাহলে এখানে আমাদের শেষ ছক। এরপর আমরা যে কাজটা করব, মোট পরিসংখ্যাটা বার করব। তাহলে এখানে লাইন টানো, দিয়ে এখানটায় লিখো মোট পরিসংখ্যা মানে সামেশন এফআই কত হচ্ছে বলো। মোট পরিসংখ্যা 12 আর 8 20, 20 এখানেও দেখো 20, এই যে 16 আর 4 20, 20 20 40, আর 5 45, 12 8 20, আর এখানে 20, 40, আর 5 45। এইটা আমাদের দেখতে হবে কত হচ্ছে, সামেশন এফ আই ডিআই। দেখো কত হচ্ছে, 320 আর 120, 300 আর 100 440, 440 থেকে 40 বাদ দাও 400, সেখান থেকে বাদ দাও 100, 300। তাহলে মুখে মুখেই হিসাবটা তোমরা করতে পারবে। 320 আর 120, 440, সেখান থেকে 40 বাদ দাও 400, আবার 100 বাদ দাও 300, পেয়ে গেছি। এরপর আমরা যেটা লিখব, এটা আমরা কি পদ্ধতিতে বার করছি, কল্পিত গড় পদ্ধতি। তাহলে এখানটায় তুমি লিখে দাও, অতএব কল্পিত গড় সমান এ প্লাস সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই। এই হচ্ছে আমাদের সূত্র। এই যে এ ধরেছো, এটা মাথায় রাখবে, এটা আমাদের যোগ করতে হবে। যদি তুমি ইউআই বার করতে, তাহলে এখানে একটা এইচ গুণ হতো, তাহলে এখানে মানটা আমরা বসাবো। এ এর মান কত 25, 25 প্লাস সামেশন এফ আই ডিআই কত পেয়েছি আমরা 300, আর সামেশন এফ আই 45, লিখে দাও 45। কি কাটছে দেখো, কাটাকুটি করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 9 45, 5 6 30, 0, 3 3 9, 3 2 6, একটা 0। তাহলে আমরা যেটা পাচ্ছি 25 প্লাস 20/3, আবার সেই ভাগ, এইটার সঙ্গে এটা গুণ করে যোগ করো, মানে লসাগু করে করতে পারো। সব থেকে সুবিধা কি বলতো, 20 কে 3 দিয়ে ভাগ করে দাও আগে, দিয়ে 25 দিয়ে আমরা যোগ করে দেবো। তাহলে আবার সেই ভাগ দেখে নাও, 3 6 18, 2.0 20, আবার 3 6 18, 2 0 3 6 18। এইভাবেই কিন্তু চলবে। আমরা কি বলেছি, আমরা চেক করব দশমিকের পর 3টা সংখ্যা। এই যে তৃতীয় সংখ্যা দেখো 6 আছে, এই যে সংখ্যাটা 6 আছে, 5 বা তার থেকে তো বেশি, ওই জন্য তার আগের সংখ্যাটা, এই যে আগের সংখ্যা যেটা আছে 1 যোগ করে দাও। এখানে 6 আছে, এই সংখ্যাটা দেখো 6 আছে, 7 হয়ে যাবে। এটা যদি 5-এর থেকে কম থাকতো
তাহলে 6.66 হতো, 5-এর থেকে বেশি 1 বেড়ে যাবে। তাহলে এইটা যখন আমরা লিখবো 6.67, 7 কি জন্য হচ্ছে 5 বা তার থেকে যে বেশি আছে, দেখো এইটা 6 আছে, ওই জন্য তার আগের সংখ্যাটা 1 বেড়ে যাচ্ছে। আর এখানে অবশ্যই এই কথাটা লিখতেই হবে, প্রায়। তাহলে কত হচ্ছে 25 আর 6 যোগ করো 31, তাহলে 31.67 দিয়ে প্রায়। তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা ঠিক করে যোগ করবে, আর এই ভাগটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে, এটাই হচ্ছে মূল, আর কিছু নাই অঙ্কে। দেখে নাও অঙ্কটা কি আছে বলো। যখন এই টাইপের অঙ্ক থাকবে তোমাকে আগে শ্রেণী মানে সীমাটা বার করতে হবে, এইটা বার করার পর একবারে সেম নিয়ম, ওই 3টা পদ্ধতি শিখে যাওয়া মানে তুমি এখানে যে কোনো একটা পদ্ধতিতে অঙ্কটা করতে পারবে, বুঝতে পেরেছো? তাহলে গড় বার করা আমাদের কমপ্লিট। নেক্সট চলে যাচ্ছে আমরা মধ্যমা। দেখো মধ্যমা কি করে বার করতে হয়। তাহলে এইটা হচ্ছে আরেকটা নিয়ম। এখানেও তুমি দেখবে শ্রেণী সীমা বলে দেওয়া আছে, দেখতে পেয়েছো? লক্ষ্য করো, এই যে 5, পরেরটা কিন্তু আর 5 থেকে শুরু নয়, 6 থেকে শুরু, পেয়েছো দেখতে? তাহলে 1 বেড়ে গেছে, তোমাকে এইটা সমান করতে হবে। সে গড় বার করতে বলু বা মধ্যমা বার করতে বলু, সংখ্যাগুরু মান যাই বলু না কেন, এই জিনিসটা তোমাকে আগে লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তাহলে প্রথমেই আমরা লিখব শ্রেণী সীমা, যেটা আছে আগে লিখে দিই। নেক্সট কাজ শ্রেণী সীমানা বার করা, শ্রেণী সীমানা। সীমানা আমরা কি জন্য বার করছি? এটাকে সমান করার জন্য। তাহলে প্রথমে যা আছে আগে লিখে দিচ্ছি আমি। 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, তারপর 16 থেকে 20, 16 থেকে 20, আচ্ছা 21 থেকে 25, 21 থেকে 25, তারপর আছে 26 থেকে 30, 26 থেকে 30, আর 31 থেকে 35। ঠিক আছে, যা আছে আগে লিখে দাও। এরপর যেটা আমরা করব শ্রেণী সীমানা বার করব। তাহলে কি বলেছি? 0.5 এইটা থেকে বিয়োগ করবে আর এইটার সঙ্গে যোগ করবে, তাহলেই দেখবে ঠিকঠাক চলে আসবে। তাহলে 1 থেকে যখন 0.5 তুমি বিয়োগ করবে, কি করে বিয়োগ করবে? এই যে 0.5, 5.0, তাহলে 0.5 পাবে। এইভাবে বিয়োগটা করতে হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 0.5 থেকে 5.5 যোগ করো, 5-এর সঙ্গে 0.5 মানেই 5.5। পরেরটা ঠিক 5.5ই আসবে, দেখো পরেরটা 5.5ই আসবে, সেখান থেকে 10.5। আবার পরেরটা 10.5 থেকে 15.5, আবার পরেরটা 15.5 থেকে 20.5, এইটা 20.5 থেকে 25.5, পরেরটা 25.5 থেকে 30.5, আর শেষে 30.5 থেকে 35.5। ব্যাস, এইটি হচ্ছে আমাদের মূল। এইটা করে দিয়ে মানে এরপর অঙ্কের আর কিছুই নাই। নেক্সট যেটা আমাদের কাজ হবে, পরিসংখ্যা যেটা আছে আগে লিখে দাও। পরিসংখ্যা, পরিসংখ্যা কত আছে? প্রথমে আছে 2, 3, 6, 7, 5,
4 3। এখানে আর মধ্যক আমরা বার করব না। কি বার করব? এখানে যেটা আমরা লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা লিখার পর ব্র্যাকেটে লিখব ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এই কথাটা তোমাকে লিখতে হবে। ব্যাস, ছক আমাদের কমপ্লিট। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তাহলে আমি এখানটায় ছক করে দিই, হয়ে গেল। এই জিনিসটার মানেটা কি? প্রথমে 2 যা আছে তুমি লিখে দাও। লিখেছো? 2 এর সঙ্গে পরের যে সংখ্যাটা আছে সেটা আমরা যোগ করব। 2 এর সঙ্গে 3 যোগ করো, 3 2 5, তুমি একবার লিখতে পারো, বা তুমি চাইলে 2 + 3 তুমি পাবে 5। এই যে 5 আমরা পেয়েছি তার সঙ্গে এই সংখ্যাটা যোগ হবে 6, পাবে 11। 11 সঙ্গে আবার তারপরের সংখ্যা যোগ করো, তুমি পাবে 18। 18 সঙ্গে আবার পরের সংখ্যা যোগ 23। 23 এর সঙ্গে 4 যোগ করো, তুমি পাবে 27। আবার এই 27 এর সঙ্গে শেষে যে সংখ্যাটা আছে তুমি যোগ করো, তুমি পাবে 30। এই একসঙ্গে যোগ না করে আমরা কি করেছি, একটু এইভাবে এলোমেলো করে যোগটা করেছি। মানে এইটাই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। প্রথমে 2 বসে গেল, এই যে 2টা, 2 এর সঙ্গে এই 3 আবার যোগ হবে, যেটা পাবে তার সঙ্গে আবার 6 যোগ, যা হবে 7 যোগ, যা হবে 5 যোগ, মানে একটা করে যোগ করব, এভাবে বসে বসে যাব। ঠিক আছে, চলো নেক্সট যে কাজ। তাহলে এইটা আমরা লাইন টেনে দিই। কি করতে হবে? শেষে যেটা আমরা পেয়েছি, দেখো তুমি এটাকে যোগ করো, 30ই হবে। সেটাই আমরা স্টেপ অনুযায়ী করে করে গেছি। এইটা আমরা লিখবো n। তুমি সাইডে এখানেও n লিখতে পারো। ঠিক আছে, এই যে n আমরা পেয়েছি, আমাকে বার করতে হবে n/2। কত হবে? 30/2, নিশ্চয়ই 15 হবে। এখানে যা পাবে তাকে 2 দিয়ে ভাগ করে দেখো কত আসে, 15। এই যে 15 আমরা পেয়েছি, এখানে দেখবে 15 থেকে বেশি কোন সংখ্যাটা আছে। দেখো এই 18 সংখ্যাটা আছে, 15 থেকে বেশি। তাহলে এখানটায় আমরা যেটা লিখবো, এখানে তোমাকে একটা কথা লিখতে হবে। কি লিখবে? অতএব 15 এর থেকে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা কত? এই যে 18। 15 থেকে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 18। অতএব মধ্যমার শ্রেণী দরকার। তাহলে মধ্যমার শ্রেণী বা অনুরূপ শ্রেণী তুমি লিখতে পারো। মধ্যমার শ্রেণী 18 সরাসরি দেখো কে আছে, এইটা আছে না, দেখতে পেয়েছো? এইটা থেকেই তো গেছে। তাহলে এইটি হচ্ছে আমাদের শ্রেণী। কত হবে? আমরা লিখে দেবো 15.5 থেকে 20.5। 20.5 এইটাই হচ্ছে আমাদের মধ্যমার শ্রেণী। এইটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখানে মধ্যমা বার করার যে ধাপ সেটা ভালো করে বুঝবে। প্রথমে শ্রেণীর সীমানা, যদি এখানে এইটা সমান থাকতো, মানে এখানে বলেই দেওয়া থাকতো, তাহলে আর শ্রেণীর সীমানা আগে থেকে বার করার দরকার ছিল না। মানে শ্রেণীর সীমানা যদি দেয়াই থাকতো, তাহলে এখান থেকেই সরাসরি পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক আমরা বার করতাম। ঠিক আছে, যেহেতু এখানে এই যে 5, 6, 10, 11 এইরকম আছে, ওই জন্য শ্রেণীর সীমানাটা আমরা বার করেছি।
যদি এইটা না থাকতো, যদি এখানে এই যে 5, আবার এখানে 5 থেকে 10, 10 থেকে 20 এভাবে থাকতো, তাহলে আর শ্রেণীর সীমানা আমাদের আর বার করতে হতো না। আমরা সরাসরি পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। বুঝতে পেরেছো? চলো এরপর যেটা আমরা করব, একবার লিখবো অতএব নির্ণেয় মধ্যমা। নির্ণেয় মধ্যমা সমান, সূত্রটা মনে রাখতে হবে, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এইটি হচ্ছে মধ্যমার মানে মধ্যমা বার করার সূত্র। L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এখানে L কি সেগুলো তোমাকে সাইডে একটু বলে দিতে হবে, বা নিচেও তুমি লিখতে পারো। এখানে থার্ড ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি L সমান, এই যে শ্রেণীটা আমরা পেয়েছি মধ্যমার, তার এই প্রথমেরটা হচ্ছে L 15.5। তুমি লিখে দাও 15.5 L হয়ে গেল। n/2 আমরা বার করে রেখেছি, দেখো 15, এই যে এটা। তুমি শুধু n/2 না লিখে nটা লিখে রাখতে পারো, এই যে 30, মানেই n/2 15। CF কোনটা? CF সমান, দেখো CF যেটা আমরা দাগ দিয়েছি যে 18, দেখতে পেয়েছো? এইটার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আগেরটা, এইটা হচ্ছে CF। বুঝতে পেরেছো? যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা পাবে, যে এখানে লিখেছো দেখো 15 থেকে বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 18, যেটা হবে তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটাই হচ্ছে CF। তাহলে এখানটাই আমরা CFটা লিখবো কত? এই যে 11। তাহলে এখানে তুমি লিখে দাও 11। আর কি রইল? F। F কত? এখানটা আমি লিখছি F সমান পরিসংখ্যা। দেখো পরিসংখ্যাটা কত ছিল? 18 ঠিক সরাসরি যেটা আছে, এই যে পরিসংখ্যা, এইটি হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে 7। তাহলে এখানটাই তুমি লিখে দাও 7। এরপর H। H কত? কত বেড়েছে? 20.5 মাইনাস 15.5, দেখতে পাচ্ছি আমরা 5 বেড়েছে। তুমি বিয়োগ করে দেখো 5, তাহলে H এর মান 5 হয়েছে। ব্যাস, সব লেখা আমার কমপ্লিট। এইটা দেখবো, এখানে আমরা বসাবো। আবার বলছি, L মানে যে শ্রেণীটা আমরা পাবো তার নিম্ন শ্রেণী, এই যে নিম্ন শ্রেণী সীমানা, এটাই হচ্ছে L। n/2 আমরা বার করেছি প্রথমেই, n/2, তুমি এখানে n/2 লিখতে পারো বা n লিখতে পারো। CF কোনটা? যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা তুমি পাবে তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা হচ্ছে CF। F কোনটা? যেটা তুমি এখানে লিখবে তা সরাসরি দেখবে পরিসংখ্যা কত আছে, 7, তাহলে সেটা হচ্ছে F। H মানে এই যে দেখো কত বেড়েছে শ্রেণীর দৈর্ঘ্যটা, দেখতে পাচ্ছি আমরা 5 বেড়েছে, তাহলে H এর জায়গায় তুমি লিখে দাও 5। এরপর মান বসাও, তাহলেই উত্তর আমাদের চলে আসবে। দেখা যাক কি আসে উত্তরটা। দেখো 15.5 লিখে দিই, প্লাস n/2 কত? 15। CF কত? 11। CFটা হচ্ছে 11। আচ্ছা F কত? 7। শুধু দেখে দেখে মানটা বসাও, আর H এর জায়গায় আমরা লিখবো 5, এইটা। তাহলে এখানে 15.5, 15 মাইনাস 11 নিশ্চয়ই 4, এই যে 4 তার সঙ্গে 5, 4 5 20, নিচে 7, এখান থেকে পাচ্ছি 4 তার সঙ্গে 5 গুণ, তাহলে 20/7। এইটাকেও আবার তোমাকে সেই ভাগ করতে হবে, তুমি সাইডে ভাগ করে দেখে নাও। দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত তুমি যাবে। 7 2 14, 6 দশমিক, তাহলে 7 8 56, 4 40,
আচ্ছা 5 7 35, আবার 5 50, 7 7 49। আমাদের আর দরকার নাই, তিনটা সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে এই যে তৃতীয় সংখ্যাটা 5-এর থেকে বড় আছে, ওই জন্য আগের সংখ্যাটা 1 বেড়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে 6। তাহলে আমরা লিখবো কত, 15.5, আর এইটা 2.86, 2.86 দিয়ে প্রায় বলে লিখিয়ে দাও। বুঝতে পেরেছো কি জন্য 6টা হয়েছে? 5-এর থেকে বেশি আছে দেখো, ওই জন্য আগের সংখ্যা 1 বেড়ে গেছে। কত হচ্ছে? তাহলে তুমি এখানটা আমি করে দিচ্ছি দেখো, 15.5, তার নিচে লিখো 2.86, যোগটা ঠিকঠাক করে করবে। তাহলে 6, 8 5 13, 3, হাতে থাকবে 1, 5 2 7 1 8, 1। তাহলে এখানে লিখে দাও 18.36 দিয়ে প্রায়। ব্যাস, এই তো হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে মধ্যমার এই সূত্রটা মনে রাখতে হবে। আর নিয়ম কি আমি সব সাইডে লিখে দিয়েছি, এল কোনটা, এন কোনটা, সিএফ কোনটা, ঠিক আছে? তাহলে দেখে নাও, আমি একটু ছোট করে দিচ্ছি অঙ্কটাকে, একটু ভালো করে বুঝে নাও। দেখো কি করেছি, ভালো করে অঙ্কটা বুঝে নাও। শ্রেণী সীমা যা আছে, শ্রেণী সীমানা যা আছে, পরিসংখ্যা। আচ্ছা এখানে ক্রমযোগী পরিসংখ্যা তো আমি বলে দিয়েছি, পরপর যোগ করে করে যাবে, যেটা পাবে সেটাই হচ্ছে এন। এন পাওয়া মানে n/2 তুমি আগে বার করো, যেটা পাবে তার থেকে বেশি ক্রমযোগী পরিসংখ্যা দেখো কত আছে। এখানে 15 থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি 18 আছে, লিখেছি। তাহলে মধ্যমার যে শ্রেণী, তাহলে এইটা সরাসরি যেটা থাকবে সেটাই হচ্ছে শ্রেণী, লিখে দাও। তাহলে নির্ণেয় মধ্যমা সূত্রটা কোনটা কি, সাইডে বা নিচে তুমি লিখো, তারপর মানটা বসে শুধু ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, তাহলেই মধ্যমা যাই থাক না কেন তুমি করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখো, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মানটা দেখে নাও কিভাবে আমরা করব। প্রথম আমি তোমাকে কি বলেছি, কি চেক করবে, এখানে দেখো 5-এ শেষ, আবার পরেরটা ঠিক 5-এ শুরু। তাহলে এখানে আমাদের আর শ্রেণী সীমানা বার করার দরকার নাই, যা আছে তাই থাকবে। তাহলে এই অঙ্কটা আর তোমাকে এখানে ছক করে লিখার দরকার নাই। সংখ্যাগুরু মানের যে পদ্ধতি, তুমি এখানে দেখবে সব থেকে বেশি পরিসংখ্যা কোনটা আছে, সব থেকে বেশি পরিসংখ্যা কোন সংখ্যাটা আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি এইটা আছে 28। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা লিখব যে পরিসংখ্যা বিভাজন ছকে, পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যা, পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যাটা কত, এই যে 28 লিখে দিয়েছ। এরপর লিখবে অতএব সংখ্যাগুরু মান সম্বলিত অনুরূপ শ্রেণী বা সংখ্যাগুরু মানের শ্রেণী। ঠিক আছে, সংখ্যাগুরু মান সংবলিত, আমি এভাবে লিখছি, শ্রেণী। ঠিক আছে, কত হবে, এই যে 15 থেকে 20, 15 থেকে 20। ভালো করে বুঝবে, পরিসংখ্যা বিভাজন ছকে সব থেকে বেশি যে পরিসংখ্যাটা সেটা হচ্ছে 28। শুধু ছক দেখেই তুমি বুঝতে পারবে যেখানে সব থেকে বেশি কে আছে, 28 আছে, লিখে দাও। তাহলে সংখ্যাগুরু মানের যে শ্রেণীটা হবে
সেটা এইটা সরাসরি যেটা থাকবে 15 থেকে 20 লিখে দাও। তাহলে সংখ্যা গুরুমান সংবলিত অনুরূপ শ্রেণী বা শুধু শ্রেণী লিখতে পারো। এখানে আমি আরেকটু লিখে দিই ভালো করে, অনুরূপ শ্রেণী, অনুরূপ শ্রেণী সমান 15 থেকে 20, ব্যাস হয়ে গেল। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান, 3 লাইনের অঙ্ক, নির্ণেয় সংখ্যাগুরু মান, নির্ণেয় সংখ্যাগুরু মান, এই সূত্রটা তোমাকে জানতে হবে। সূত্রটা কি আমি লিখে দিচ্ছি, এল প্লাস, আচ্ছা এখানে আমরা দেখো এল প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ব্র্যাকেট দাও ইন্টু h, এইটি হচ্ছে সূত্র। সংখ্যাগুরু মান বার করার জন্য সূত্র আমাদের কি দরকার, l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। তাহলে এখানে কোনটা কি সেটা ব্র্যাকেটে লিখে দাও। l সমান কি, এই যে দেখো 15, লিখে দাও 15, শ্রেণীর প্রথম যেটা আছে সেটা হচ্ছে l। আচ্ছা f1, f1 মানে এই যে দেখো পরিসংখ্যা যেটা 28, এটাই হচ্ছে f1, তাহলে 28। f0 মানে তার ঠিক আগের পরিসংখ্যা কত আছে 18, এখানটায় লিখে দাও 18। আচ্ছা আরেকটা কি আছে দেখো f2 আছে তার ঠিক পরের, ওই জন্য f2 যেটা হবে সেটা হচ্ছে 17। আর h সমান কত, 15 থেকে 20 কত বেড়েছে, 5 বেড়েছে, তাহলে h এর মান 5। এই হচ্ছে আমাদের অঙ্ক, বুঝতে পেরেছো? এইটা কিভাবে এসছে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো তুমি এইভাবে মনে রাখো, এইটা f1, এ পাশে আছে f0, এ পাশে আছে f2, 0 1 2, তাহলে এই f মানে যে পরিসংখ্যাটা আছে 28, f0 মানে দেখো বাম দিকে আছে f0টা, তাহলে বাম দিকে কে আছে 18, ডান দিকে কে আছে f2 কত 17, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে মনে রাখবে 0 1 2, তাহলে 0 মানে কি f1 এর বাম দিকে আছে 18 আর ডান দিকে আছে f2 17, আমার লেখা আছে। দেখে দেখে শুধু মানটা বসাও তাহলেই অঙ্ক চলে আসবে। তাহলে সমান l এর মান 15 প্লাস ব্র্যাকেট শুরু f1 28 মাইনাস f0 18 নিচে 2f1, তাহলে 2 গুণিত 28 মাইনাস f0 18 f2 17 আর h মানে কত 5। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? আচ্ছা এরপর ক্যালকুলেশনটাই হচ্ছে মূল। দেখো 15 প্লাস 28 থেকে 18 যখন আমরা বাদ দেবো নিশ্চয়ই 10 আসবে, নিচে 28 দুগুণে 56, তাহলে 56 মাইনাস 18 আর 17 যোগ করো, 18 আর 17 কত হয় 35, দুটি তো একই চিহ্ন ওই জন্য যোগ, আর 5 যেমন আছে আছে। তোমরা চাইলে একবারে করতে পারো, আমি স্টেপ দেখাচ্ছি। তাহলে 5 10 50, উপরে হয়ে যাচ্ছে 50, নিচে 5 আছে 6 1, 3 আছে 5 হবে 2, ঠিক আছে 50/21। এরপর কি করবে ওই একই কথা, এখানে তোমাকে ভাগ করতে হবে। আগে দেখে নাও কাটাকুটি করা যায় কিনা।
আমরা দেখতে পাচ্ছি কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে যেহেতু 50 আর 21-এ আমরা কাটাকুটি করতে পারবো না, তাহলে যেটা আমরা করব এটা ভাগ করব। তাহলে ভাগটা তোমাকে ঠিকঠাক করে করতে হবে আগের মতো। প্রথমে কত দিয়ে যাবে? 21 2 এ 42, এখানে আসবে 8, তাহলে 0.0। 4 দিয়ে যখন আমরা করব 4 21 84 হয়ে যাবে, তাহলে 3 দিয়ে 63, এখানে আমরা পাচ্ছি 7 আর এখানে 1 17। তাহলে 17 যদি হয় এটা 0 বসিয়ে দাও, 170। আচ্ছা 9 দিয়ে করলে বড় হয়ে যাবে, তাহলে 8 দিয়ে, 8 একে 8, 8 2 16। ঠিক আছে, এখান থেকে আমরা পাবো শুধু 2। ভালো করে বুঝবে, এখান থেকে আমরা পাচ্ছি শুধু 2। দশমিকের জন্য একটা 0 20, এখানে আছে 21, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে একটা 0 দিয়ে তুমি এখানে আরেকটা 0 বসিয়ে দাও, তাহলে এইটার থেকে এটা বড় হয়ে গেছে। এরপর তুমি আবার ভাগ করতে পারবে, কিন্তু আমরা আর করব না, কারণ এই যে দেখো দশমিকের পর 3টা সংখ্যা আমরা পেয়ে গেছি, শুধু এইটুকুটা আমার দরকার। দশমিকের পর 3টা সংখ্যা, আমরা তৃতীয় সংখ্যাটা দেখতে পাচ্ছি 0 আছে, দেখো তৃতীয় সংখ্যাটা 0 আছে, তাহলে আগের সংখ্যাটা যা আছে তাই থাকবে। তাহলে 2.38 লিখে আমরা প্রায় লিখব, তাহলে 15 প্লাস 2.38 লিখে প্রায়। বুঝতে পেরেছো? যদি এখানে 0টা 5 বা তার থেকে বেশি থাকতো, তাহলে এই 8টা হয়ে যেত 9। তাহলে এইটাকে যখন আমরা যোগ করব 15 আর 2 17.38 লিখে প্রায় বলে লিখে দাও, ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে সংখ্যাগুরু মানের অঙ্ক কিন্তু খুব সহজ। আমি আরেকবার নিয়মটা প্রথম থেকে বলে দিচ্ছি, একবার দেখে নাও। প্রথম তোমার কাজ হবে কি, এই পরিসংখ্যার মধ্যে সব থেকে বেশি যে পরিসংখ্যা আছে সেটা খুঁজে বার করা। তাহলে সর্বাধিক পরিসংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি 28 আছে, সেটা আমি লিখেছি। তার সোজাসুজি যে শ্রেণীটা আছে সেইটাই হচ্ছে সংখ্যাগুরুমান সংবলিত অনুরূপ শ্রেণী, তুমি এখানটাই সেটা লিখে দাও। সূত্রটা কি? L প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। f1 কোনটা? এই যে দেখো 28, এইদিকে f1, এখানে আছে f0, এখানে আছে f2, এই যে 0 1 2 পরপর যেভাবে হয়। তাহলে এইটা হচ্ছে 28, তার আগে কে আছে 18, তাহলে এইটা 18, এইটা 28, তারপরে কে আছে 17। ঠিক আছে, এইভাবে মানটা বসালে ভুল হবে না। তারপর ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করতে হবে, তাহলে অঙ্ক চলে আসবে। তাহলে এতক্ষণ ধরে যা যা আমরা শিখেছি আমি আরেকবার রিপিট করে দিই। প্রথমে তুমি কি শিখেছো? প্রথমে আমরা শিখেছি প্রত্যক্ষ গড়। দেখে নাও আরেকবার, এই সূত্রগুলোই হচ্ছে মূল। প্রত্যক্ষ গড়ের সূত্র কি ছিল? সামেশন fi xi বাই সামেশন fi। কোনো ঝামেলা নাই, প্রত্যক্ষ গড়ের এটা হচ্ছে সূত্র। নেক্সট আমরা কি শিখেছি? কল্পিত গড়। তাহলে এখানে আমি লিখছি কল্পিত গড়। তার সূত্র কি হয়? a প্লাস সামেশন fi di বাই সামেশন fi। এইটা হচ্ছে কল্পিত গড়ের সূত্র। নেক্সট ক্রম বিচ্যুতি বা ক্রমবিচ্যুতি বলতে পারো, গড়। তার সূত্র কি হয়? a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi, তার সঙ্গে একটা h গুণ হবে। এটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড়।
তারপর আমরা শিখেছি মধ্যমা। তাহলে মধ্যমার সূত্র কি? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, মধ্যমার সূত্র। আর সব শেষে আমরা যেটা শিখেছি সংখ্যাগুরু মান। ঠিক আছে, সংখ্যাগুরু মান, তার সূত্র কি হয়? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, সংখ্যাগুরু মানের সূত্র। তাহলে এই যে সূত্র, এই সূত্রগুলো মনে থাকলেই তোমার এখান থেকে যাই অঙ্ক আসুক না কেন এই সূত্র ধরেই সব অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে বলো ক্লাসটা তোমাদের কেমন লাগলো? তাহলে রাশিবিজ্ঞান থেকে যে দুটা বড় কোশ্চেন তোমাদের করতে হয় 4, 4, 8 নাম্বার, এই ক্লাসটা দেখার পর আশা করি ওই 8-এ 8 তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ধরনের যদি কোনো অঙ্ক কোনো চ্যাপ্টার থেকে বুঝতে তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি পরের ভিডিও সেই অঙ্ক নিয়েই করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।